শনিবার ২৫ জেলায় বন্ধ থাকবে স্কুল কলেজ। ৬ মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, আছে বন্যার ঝুঁকিও। বিদেশি চাপ মোকাবেলা করেই রাষ্ট্র পরিচালনা করছে সরকার, বললেন ওবায়দুল কাদের। গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষে ইঞ্জিন ও ৯ বগি লাইনচ্যুত, স্টেশন মাস্টার সহ ৩ জনকে প্রত্যাহার। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কিছু কিছু জায়গায় স্বস্তির বৃষ্টি হলেও কয়েক জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান তাপদাহের কারণে শনিবার ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর সহ ২৫ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকবে। সহকর্মীদের সহায়তায় মাসুমা লিসার প্রতিবেদন। কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও এখনও কয়েক জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকে প্রচার চালাচ্ছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে বলা হচ্ছে। চুয়াডাঙ্গায় খুব তাপমাত্রা বেশি এবং কাজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়ানো যাচ্ছে না, গাড়ি চালাতে চোখে এরকম পিছে ভাবড়া আসছে সেরকম। যশোরে রাতে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দিনে বেলা বাড়ার সাথে সাথে উঠেছে তাপের পারদ। এই অবস্থায় এখনও বৃষ্টির সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। তাপদাহে পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বর সহ গরমজনিত বিভিন্ন রোগ। হিটস্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হবার সংখ্যা এড়াতে বেশি বেশি পানি পান সহ টাটকা খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। সিরাজগঞ্জে প্রচণ্ড গরমে রাস্তাঘাটে লোকজন কম থাকায় রিক্সা ভ্যান শ্রমিকদের কমে গেছে আয়। আমরা কাম কাজ পাইতেছি না, গরম খুব কষ্ট হয়ে গেছে আমাদের। 40-42 ডিগ্রি তাপমাত্রা উঠতেছে, যার কারণে আমাদের শিক্ষার্থী এবং মানুষজনের অবস্থা একটি চরম বিপর্যয়ের মধ্যে আছে। গরমে তাপে দেশে থাকা যেতে না, খালি আল্লাহকে ডাকতেছে, আল্লাহ বৃষ্টি দেয়, বৃষ্টি দেয়। এদিকে বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশাদ দিঘিনালা সড়কের দুইটিলা নামক স্থানে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনীর সদস্য ও সড়ক বিভাগের কর্মীরা পাথরগুলো সরিয়ে নেয়ার ৯ ঘণ্টা পর সড়কটি সচল হয়েছে। মাসুমা লিসা, ২১শে টেলিভিশন। এদিকে ঢাকা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হওয়ায় কিছুটা তাপ কমলেও অস্বস্তি কাটেনি। তবে ৬ মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। মাসব্যাপী টানা তাপপ্রবাহের মাঝে গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হয়েছে। চলমান হিট অ্যালার্টের মাঝে বৃষ্টির দেখা নেই রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা সহ উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। মৃদু থেকে তীব্র তাপ অব্যাহত আছে। বৃষ্টি হলেও ঢাকায় মাঝারি মানের তাপপ্রবাহ চলছে। বৃষ্টির কারণে তাপমাত্রা রাত্রে কিছু কমলেও সকাল থেকে আবার অতিরিক্ত তাপমাত্রা ফিল হচ্ছে। একটু শান্তি লাগছিল রাত্রে বৃষ্টি হওয়ার পরে, আর দিনে তো তাপমাত্রা আছেই। গরমের যে বেশি তাপটা ছিল সেটা কমে আসছে। গরম প্রচুর, ধুলাবালু। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪১.৮ ডিগ্রি আর ঢাকায় ৩৮.১ ডিগ্রি। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও ৪৮ ঘণ্টা। আগামীকাল ৪ তারিখ এবং তারপর ৫ তারিখ, এই ২ দিনও এসব এলাকায় তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। সেটা মৃদু থেকে স্থানভেদে মাঝারি অথবা ২-১টি জায়গায় তীব্র তাপপ্রবাহ থাকতে পারে। এদিকে ৬ মে থেকে ঢাকা সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে তাপমাত্রা নেমে আসবে সহনীয় পর্যায়ে। ৬ থেকে ১০ তারিখ এই সময়ের মধ্যে সারা দেশেই মোটামুটি কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময়ে হয়তোবা বিক্ষিপ্তভাবে ২-১টি জায়গায় মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।
ইতিহাসের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের পর এবার বন্যার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। বর্ষা মৌসুমেও বাড়বে বৃষ্টি, তাই ঝুঁকি থাকছে বন্যার। এরই মধ্যে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনার নদীগুলোতে পানি বিপদসীমার কাছাকাছি। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, নদীর পানি বৃদ্ধি পেলেও বড় বন্যার শঙ্কা নেই। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। আবহাওয়ার বিশেষ এক অবস্থা এল নিনোর কারণে এবার ৭৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি এলাকা ও সময় জুড়ে তাপপ্রবাহ। এল নিনো দুর্বল হয়ে সক্রিয় হচ্ছে লা নিনা, ফলে শুরু হবে বৃষ্টি। দীর্ঘ তাপপ্রবাহে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্ষা শক্তিশালী হবে। সিলেট, চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও পশ্চিমাঞ্চলে চলছে তাপপ্রবাহ। এবছর বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা। গ্লোবাল উষ্ণায়নের ফলে গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন, লোকাল আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যের পরিবর্তন, সমুদ্র স্রোতের পরিবর্তন, এই সব পরিবর্তনের ফলে বাংলাদেশেও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এল নিনোর প্রভাবে আমাদের যে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়, তখন যে বাতাসটা আসে তখন আমাদের এই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। আবার লা নিনোর ক্ষেত্রে একই অবস্থা, যে সে বৃষ্টিপাতের প্রভাবটা বাড়ায় দেয়। কয়েক দশকের আবহাওয়া জলবায়ু পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন, বিরূপ পরিস্থিতির মধ্যেই যাচ্ছে পুরো বিশ্ব। এবার বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। মানে 5 দিনের বৃষ্টি 5 ঘন্টা হয়, এটা পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখছি। তাহলে এত বৃষ্টিপাত যখন একসঙ্গে হয় এক অল্প সময়ের মধ্যে, তখন কিন্তু পানিটা মানে প্রবাহ পাস করার মতো, মানে গড়িয়ে আমরা নদী সমুদ্রে যাওয়ার মতো সময় পাওয়া যায় না। বাতাসে অতিরিক্ত কার্বন নিঃসরণ, অবাধে বৃক্ষ নিধন ও অপরিকল্পিত নগরায়নের ফলে প্রকৃতির বৈরী আচরণ। বন্যার ক্ষতি কমাতে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। যারা এই বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এগুলা মোকাবেলায় জনগণকে নিয়ে এটা মোকাবেলা করবে, তাদের দরকার তাদের সঙ্গে বসে, যারা বিজ্ঞানী তাদের সঙ্গে বসে তাদের যে পূর্বাভাস সে অনুযায়ী পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। তাহলেই কিন্তু আমরা জনগণকে এবং তাদের জানমাল রক্ষা করতে সক্ষম হব। সিলেট, সুনামগঞ্জের কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করলেও বড় বন্যার আশঙ্কা নেই। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, এবার বর্ষায় বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। 72 ঘন্টা পর্যন্ত কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা হওয়ার অবহেলাতে করছি না। পরবর্তীতে বৃষ্টির মে মাসে বৃষ্টি সাধারণত কিছুটা বৃদ্ধি পায়। স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হলে সাধারণত কিছুটা বন্যার ঝুঁকি থাকে। প্রকৃতির বিরূপ আচরণ রোধে গাছ ও পাহাড় কাটা এবং জলাশয় ভরাট বন্ধের পরামর্শ পরিবেশবিদদের। সেই সাথে বেশি বেশি গাছ লাগানোরও তাগিদ দিচ্ছেন তারা। যে পরিমাণ জলাভূমি আমরা ভরাট করছি আর করব না এখন থেকে, আর যেগুলি পুনরুদ্ধার করা সম্ভব সেগুলো পুনরুদ্ধার করি। যে পরিমাণ গাছ কাটছি আর কাটবো না, এখন থেকে স্টপ করি, নতুন করে গাছ লাগানোর চেষ্টা করি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আউটডোর কাউন্টার থেকে টিকিট কেটে চোখের চিকিৎসা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতোই নিজে দাঁড়িয়ে 10 টাকার টিকিট কাটেন প্রধানমন্ত্রী। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চোখের পরীক্ষা নিরীক্ষা করান বঙ্গবন্ধু কন্যা। এ সময় চিকিৎসকদের সাথে কুশল বিনিময় এবং হাসপাতালের সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন সরকার প্রধান। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে বরাবরই চিকিৎসার সেবা নিয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র পরিচালনায় কী পরিমাণ বিদেশি চাপ রয়েছে তা বুঝতে পারছে আওয়ামী লীগ সরকার। তবে যারা চাপ দিচ্ছে তারাও আরব বসন্তের চাপে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে নিজের স্বজনের প্রার্থিতা প্রসঙ্গে ওবায়দুল কাদের সাফ জানান, এতে তার বা দলের কোনো প্রভাব নেই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সহ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি জানাতে ধানমন্ডিতে এই সংবাদ সম্মেলন বলেন যে আমরা অথরিটারিয়ান। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সবসময় পজিটিভ রাজনীতি করে, তবে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময় বেগ পেতে হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে প্রকাশ্যেই নাম কি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল, স্যাংশনের ভয় ছিল, এগুলো তো প্রকাশ্যেই
দেয়া হয়েছিল। তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছেন, আরও অনেকে করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে প্রভাব ও সহিংসতা মুক্ত। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়। আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সরেজমিনে, সেটাই উপলব্ধি করার বিষয়। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই। বিএনপির নিজেদের মধ্যে মতের মিল নেই এবং রাজনীতির মাঠে তারা হতাশ মন্তব্য করেন ওবায়দুল কাদের। বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। প্রার্থী যে দলেরই হোক, ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা হলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে কমিশন কাজ করে যাচ্ছে। প্রার্থীদের কমিশনের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি। অনিয়ম সংগঠন হলে আমরা সেটা মেনে নিব না, সেটা ভোটের আগেও না, ভোটের পরেও না। এটা খালি মনে রাখবেন, ইলেকশন কমিশন কিন্তু ভোটের পরে ধরেন আমাদের নজরে আসছে গেজেটের আগ পর্যন্ত যে ব্যত্যয়গুলো আসবে, আমরা কিন্তু গেজেট বন্ধ করে দিয়ে আমরা ভোট কিন্তু বন্ধ করে দিব। সেই ভোটের রেজাল্ট আমরা আর দেব না। গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত ইঞ্জিন ও 9টি বগি উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর এক পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এই ঘটনায় জয়দেবপুরের সহকারী স্টেশন মাস্টার সহ 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। টাঙ্গাইল থেকে আসা কমিউটার ট্রেনটি বেলা 11টায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। স্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালে আসার পর লাইন ক্রসিং করার সময় ছোট দেওরা এলাকায় বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও 5টি বগি এবং মালবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। তবে টাঙ্গাইল কমিউটার ট্রেনে যাত্রী কম ছিল। আহত 4 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল 11:15টার সময় আমরা বিকট শব্দ পাই আমরা দৌড়ে আসলাম, দেখলাম যে 2টা ট্রেন এখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ইঞ্জিন থেকে বার করলাম, তাই না, বার করার পরে সদর হাসপাতাল নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে অনেক সিলিমিলি লাগছে। সংঘর্ষ থেকে আবার 2 গাড়ির ইঞ্জিন থেকে 4 জন লোক বের করছে এবং বাইরে কোনো লোক ছিল না ইঞ্জিনের ওই সাইডে। সংঘর্ষের ঘটনায় যে 2টি তেলবাহী লরির যে ট্রেন, সেটির ড্রাইভার এবং যাত্রীবাহী ট্রেনের যে ড্রাইভার, এই 2 ড্রাইভার সহ সর্বমোট 4 জন আহত আছে, তবে কেউ মারা যায়নি। ঘটনার পর কাজ শুরু করে ঢাকা থেকে যাওয়া উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি করতে হয়। গাজীপুরের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রেলওয়ের 2টি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনার কারণটা জানার জন্যই আমরা একটা কমিটি করেছি। কমিটি আশা করছি যে 3 কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। কোনো ত্রুটি ছিল কিনা, না কারো গাফিলতি ছিল, যারা দায়িত্বে ছিলেন, এটি আমরা বের করতে পারবো। তো যেই কারণে হোক, আসলে রেল বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। যদি কারো কারণে ঘটে থাকে গাফিলতিতে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর অন্য পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সমর ইসলাম, একুশে টেলিভিশন। অস্থির মাছ মাংসের বাজার। সব ধরনের মাছের দামই কেজিতে 10 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। সোনালী মুরগির দর গেল সপ্তাহের মতো থাকলেও ব্রয়লার কেজিতে বেড়েছে 10 টাকা। স্বস্তি নেই সবজির বাজারেও। 400 টাকা বেড়ে এলাচের কেজি ঠেকেছে 2400 টাকায়। মাহমুদ হাসানের প্রতিবেদন। ছুটির দিনের বাজারে অন্য সময়ের তুলনায় ক্রেতার উপস্থিতি কিছুটা কম।
মাছের বাজারে স্বস্তি নেই ক্রেতার। ধরাছোঁয়ার বাইরে ইলিশ, কেজি সাইজের ইলিশ 1800 টাকা, আর 500 গ্রাম সাইজের ইলিশ কিনতে গুনতে হবে 1000 টাকার উপরে। মলা মাছ গেছে সপ্তাহে বেচে 450, আজ বেচতেছি 500। পোয়া মাছের দাম বাড়তি। পোয়া মাছ গেছে সপ্তাহে বেচে 500, আজ বেচতেছি 550। 1800 টাকা কেজি, 1 কেজি সাইজ যেগুলা, আর 700 গ্রাম সাইজ 1500 টাকা কেজি, 500 গ্রাম সাইজ 1100 টাকা কেজি। গত বেশ কিছুদিন ধরেই বাড়ছে মুরগির দাম। নতুন করে সোনালীর দাম না বাড়লেও ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে। ব্রয়লার 10 টাকা বাড়ছে। গত সপ্তাহে 200 টাকা 210 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 210 টাকা 20 টাকা। ঈদের পর বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। ঈদের আগের থেকে 1200 টাকা ছিল, বর্তমান 1200 টাকা আছে। দাম বাড়ো নয় কমও নয়। হাটে যদি গরুর ক্রাইসিস হয়, দামটা কিনতে হয়, তাহলে আমাদের মাংস দাম তো বাড়বে। প্রায় সব ধরনের সবজির দাম সর্বনিম্ন 60 টাকায় ঠেকেছে। বটবড়িয়া 50-60, ঝিঙ্গা 60, দুন্দুল 60, আর শসা 50-60। ভোজ্য তেল আগের দামে বিক্রি হলেও কমেছে চিনির দাম। এলাচের দাম বেড়েছে কেজিতে 400 টাকা। এলাচের দামটা সবচেয়ে বেশি বাড়তি। কেজি প্রতি মানে আপনার সাইজ বিশেষে বা আপনার হচ্ছে গিয়ে কোয়ালিটি বিশেষে আপনার কেজি 3 থেকে 400 টাকা বেড়েছে। পেঁয়াজের দামও বেড়েছে কেজি প্রতি 4 টাকা। গত সপ্তাহে ছিল 66, এই সপ্তাহে 70। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সড়কে অব্যবস্থাপনা দূর করতে ডিজিটালাইজড ব্যবস্থা কার্যকর করতে চায় বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান বলছেন, রাজধানীর 2 সিটি সহ সড়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণেই এমন দুরবস্থা। তবে বিদ্যমান আইনের শতভাগ বাস্তবায়ন চান নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা। 21 স্পেশালে সড়ক শৃঙ্খলা নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব। 414 বছরের রাজধানী শহর ঢাকায় প্রতিনিয়ত চলাচল করে 25 রকমের বাহন। সাইকেল, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার, পিকআপ ভ্যান, বাস, ট্রাক, কি নেই রাজধানীর সড়কে? মহাসড়কগুলোর ধারণ ক্ষমতা কিংবা মানের দিক থেকে কোনো তারকা চিহ্ন যেমন নেই, তেমনই নেই চলাচলে বিধিনিষেধ। যে যার মতো গতিতে গাড়ি হাঁকিয়ে ছুটছে গন্তব্যে। যেখানে ইচ্ছে সেখানে অহেতুক যখন তখন বাহন দাঁড় করিয়েও রাখছেন। সড়ক যেন যানবাহন চালকদের নিজের বাড়ির আঙিনা। ওভারটেকিং, সিগন্যাল অমান্য, রং রুটে চলাচল যেন দুধ ভাত। ট্রাফিক পুলিশও নির্বিকার। মোড়ে মোড়ে সাংকেতিক বাতিগুলোও অকার্যকর। অপরাধ সংগঠিত করেও পার পেয়ে যাচ্ছেন চালকেরা। কেবল রুট পারমিট দিয়েই যেন দায় দায়িত্ব শেষ বিআরটিএর। কিন্তু কেন? ঢাকা জেলার যে গাড়ির সংখ্যা কত হবে এগুলা মানে এই মানে সমন্বয়টা করা বা এটা নির্ধারণ করার বিষয়টা কিন্তু এই আমাদের কর্তৃপক্ষ আছে। ঢাকা সিটিতে বিআরটিএর যেমন রোল আছে, সিটি কর্পোরেশনগুলোর রোল আছে, তারপরে ডিএমপির রোল আছে। এই নিয়ন্ত্রণ কিন্তু এখানে জনমত তৈরি করতে হবে। সড়কের তুলনায় অতিরিক্ত বাহনের এই জট কবে খুলবে জানে না কেউ। অনেক বিনিয়োগ ও দীর্ঘ প্রতীক্ষার পরও সফলতার মুখ দেখছে না বিআরটিএর ডিজিটাল অটোমেশন সিস্টেম। নাম্বার প্লেট এবং আমাদের আরএফআইডি ট্যাগের বিষয়টা আছে, সেটা কিন্তু আমাদের এখন প্রতিটাই গাড়িতে এখন এটা থাকবে এবং এটা এগুলো দিয়েই কিন্তু এই যে অটো শাস্তির ব্যবস্থা আছে তাদেরকে আমরা ওই মানে ডিজিটালি ধরার জন্য, অ্যাকশন নেওয়ার জন্য আরএফআইডি স্টেশন আমাদের কিন্তু 24টা স্টেশন, আমরা 12টা আছে অলরেডি, আরও 12টা আমরা স্থাপন করতেছি। শৃঙ্খলা ফেরাতে শুধু সচেতনতা নয়, পরিকল্পনার অভাব যেমন আছে তেমনি আইন বাস্তবায়নে কিসের বাধা? প্রশ্ন 31 বছর ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা এই চিত্রনায়কের। আইন তো হলো গিয়ে যে একবার আপনি আইনের আওতায় পড়লে আর দ্বিতীয়বার এই আইন মানে ভঙ্গ করার যেন আপনার মানে ক্ষমতাই যেন না থাকে, আপনি যেন ওই পথে না পাওয়া পারেন। অথচ তারা দাবি করছে যে ফাইন কমায় দেন যাতে আমরা এটা দিতে পারি মানে তো আমি আইনকে যেন ব্রেক করতে পারি, আমি যেন অনিয়ম করতে পারি, আমি আনফিট গাড়ি যেন চালাতে পারি, আমি ওভারলোড যেন করাতে পারি, আমার ড্রাইভিং লাইসেন্স ছাড়া যেন আমি গাড়ি চালাতে পারি। তাহলে এটা মেনে নিল কেন? সড়কে চলাচলকারী ও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মৃত্যুর মিছিল রুখে দিতে রাষ্ট্রকেই শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলে মত সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার শহীদ জননী জাহানারা ইমাম গণমানুষের চেতনার বাতিঘর। মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেম প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী নাম। রাজাকারদের রাজনীতির অধিকারের প্রতিবাদে গড়ে তুলেছিলেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। কিংবদন্তি নারী নেত্রীর ৯৫তম জন্মদিনে আদিত্য মামুনের রিপোর্ট। স্বাধীনতার মাত্র ৩.৫ বছরে ৭৫-এর কলঙ্ক। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির দোসররা রাষ্ট্র ক্ষমতা দখল করে বাঙালির সক্রিয় স্বাতন্ত্র্য সত্তার মূলে কুঠারাঘাত করে। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর নেতা গোলাম আজম এ সুযোগে পাকিস্তানি পাসপোর্টে দেশে ফিরে আসেন। বিএনপি সরকারের আমলে বৈধতা পায় তার নাগরিকত্ব। প্রতিবাদে মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি সংগঠনগুলো নিয়ে গণ আদালত গড়ে তোলেন জাহানারা ইমাম। সুনির্দিষ্ট 10টি অভিযোগের ভিত্তিতে গণ আদালতে রাজাকারদের ফাঁসির রায় ঘোষণা করা হয়। কিন্তু বিএনপি সরকার জাহানারা ইমাম সহ ২৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে। মানবতা বিরোধীদের সাজা না হওয়া অবধি আন্দোলনে অনড় থাকেন তিনি। মরণব্যাধি ক্যান্সারকে উপেক্ষা করে সংগঠিত করেন জনমানুষকে। হাজারো মা সন্তান হারা হয়েছিল যাদের কারণে, তাদের শাস্তি নিশ্চিতে তখন একটাই আশাস্থল ছিলেন শহীদ জননী। ১৯৯৪ সালে রাষ্ট্রদ্রোহের মামলা মাথায় নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন জাহানারা ইমাম। দেহত্যাগ করলেও তার আপসহীন কণ্ঠ আজও বাংলার আকাশে বাতাসে। ইতিহাসের প্রগতির উচ্চ করে শক্তি আছে তার, মানুষের অগ্রযাত্রা বন্ধ করে শক্তি আছে তার। মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। দখল হয়ে গেছে রাজধানীর বাবুবাজার ব্রিজ। ঢাকার বাইরে থেকে দীর্ঘ পথ স্বল্প সময়ে পাড়ি দিয়ে এখানে এসে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। কারণ একটি, তা হলো ব্রিজের উপরের বাস স্ট্যান্ড। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কল্যাণে মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্স এসেছে মাত্র ১.৫ ঘন্টায়। শুধু বাবুবাজার ব্রিজেই আটকে আছে ৩২ মিনিট। পদ্মা সেতু থেকে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে এখানে আসতে। এটা পরে তো ১ ঘন্টা সময় হয়ে যাচ্ছে, তার কোনো খবর নাই। যে দেখেন পিছনে অ্যাম্বুলেন্স একটা আছে, ওই যে একটা অ্যাম্বুলেন্স দাঁড়া রয়েছে, যাইতে পারতেছে না। এটা গভর্নমেন্টের একটা সম্পদ, কত বড় বাবুবাজার ব্রিজের এই রোডটা, এই ব্রিজের রেলিং ভাঙ্গা এখানে ভ্যান ঘুরানোর রাস্তা করে দিছে। এই বাবুবাজার ব্রিজটা টাকা ছাপানোর একটা মেশিন, কন্টিনিউ পুলিশ থাকে এখানে। ফরিদপুরের ভাঙা মোড় থেকে পদ্মা সেতু হয়ে ৫৫ কিলোমিটার রাস্তা পেরোলেই পৌঁছানো যায় ঢাকার প্রান্তে। অথচ গেটওয়ে হিসেবে পরিচিত বাবুবাজার ব্রিজের যানজট থেকে কতক্ষণে নিস্তার মিলবে তা জানে না কেউ। ফরিদপুর থেকে আসছি ১ ঘন্টা, এখানে ৪০ মিনিট পার হয়ে গেল, এখনো পার হইতে পারিনি। নীলাচল, ওই যে গাংচিল, বাম দিকে চাপাই রাখে গাড়ি। এই যে গাড়ি রাখছে সরকারি গাড়ি, ওই গাড়ির মাপি আছে, ওর মাপে ওর ডাইনে আর যায় না গাড়ি। এই অনিয়ম যাদের দমন করার কথা তারাই পাহারা দিচ্ছে অবৈধ বাস স্টেশন। কদমতলী থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত পুলিশ পাহারায় চলে বাস স্ট্যান্ডের তদারকি। ব্রিজের উপরে আপনার গিয়া কিছু সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে ওইখানে পার্কিং করে গাড়িগুলিরে যত্র রেখে দেয়। যেখানে পদ্মা সেতুতে আসতে আমার টোটাল সময় লাগে ৩ ঘন্টা, সেখানে বাবুবাজার ব্রিজেই লাগছে আমার 3 ঘন্টা। আমি 1 ঘন্টা খাড়া রয়েছি এই জায়গায়, কিন্তু এরা কোনো সময় নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বিকামপুরতে আইতে লাগে 20 মিনিট, আর ওই পার যেতে লাগে 1 ঘন্টা। পুলিশ দাঁড়ায় থাকে শুধু, ওইখানে বাসে ভিড় করে, এখানে ভিড় করে, ওনারা কিছু পাইলেই বাস ওদের ছাড়ে, আর পুলিশের কারণে যানজট আরও বেশি হয়। মাঝে মধ্যেই যানজট ছাড়িয়ে যায় বহু দূর অবধি। কখন কারা ছোটাবে অবৈধ বাস স্টেশনের জট তা জানে না সাধারণ যাত্রী। নিরুপায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের। কদমতলী থেকে এই পর্যন্ত আপনার 1 ঘন্টা লেগে গেল, এই ব্রিজ পর্যন্ত সময় তো 2 ঘন্টা, আর 1 ঘন্টাও লাগে। মুন্সিগঞ্জ থেকে আমরা এই কদমতলী আসি 1 ঘন্টা সময় লাগে, আর কদমতলী থেকে আমরা যখন গুলিস্তান পর্যন্ত ঢুকতে হয় আমাদের বাচ্চা নিয়ে ববিনি নিয়ে, তখন দেখা গেছে এখানে 1 ঘন্টা সময় লেগে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি বাবুবাজার ব্রিজের জট ভোগান্তির চরম ফাঁদে
পরিণত হয়েছে। গুলিস্তান থেকে মিটফোর্ডে আসছি 1.5 ঘন্টায়। এলাকায় যায় যে যার যার ক্ষমতা দেখায়, যে যার যার দোকানের সামনে গাড়ি থামায় রাখছে। নির্দিষ্ট বাসবে থাকা সত্ত্বেও বাবুবাজার ব্রিজ দখল করে যাত্রী ওঠানামা করায় সাধারণের ভোগান্তির শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। দুর্বৃত্তদের আগুনে পুড়ছে গাজীপুরের ভাওয়ালগড়, মেরে ফেলা হচ্ছে গজারি গাছ, তদন্তে জেলা প্রশাসন। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভে গ্রেফতার 22 শতাধিক, শৃঙ্খলা বজায় রাখার আহ্বান বাইডেনের। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে 12 মে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। 12 মে রোববার সকাল 10টায় গণভবনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। এর আগে 15 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়, শেষ হয় 12 মার্চ। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20,24,192 জন অংশ নিয়েছেন। এর মধ্যে 9,000 শিক্ষা বোর্ডের অধীনে এর মধ্যে 9 সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 16,06,879, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 2,42,314, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেন 1,26,373 শিক্ষার্থী। গাজীপুরে ভাওয়ালগড়ের বনের ভেতরে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রায়ই পুড়ছে মূল্যবান গাছপালা, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ। বন বিভাগ বলছে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিচ্ছে। অন্যদিকে আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে মাসুমা লিসার রিপোর্ট। এভাবেই গাছগাছালি পুড়ছে গাজীপুরের বনের ভেতর দুর্বৃত্তদের দেয়া আগুনে। শ্রীপুরের শিমলাপাড়া, রাজেন্দ্রপুর ও কালিয়াকৈরে বনের ভেতর এসব আগুনের ঘটনা ঘটেছে। আগুনে গজারি গাছ পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, গাছ পুড়িয়ে কয়লা সংগ্রহের জন্য আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। মাঝে মাঝে এরকম যে আগুন ধরে কে বা ধরায় বা কারো যদি এগুলো ধরায় থাকে তাহলে ঠিক করে নাই। তো এইটা যদি এই বন বিভাগের লোক প্রতিপক্ষ যদি দেখে খেয়াল করে তাহলে এই জিনিসটা হয় না, মানুষের নিরাপত্তায় থাকতে পারে। আমরা চাই যারা এখানে আগুন ধরে দেয় বা আগুন কিভাবে ধরে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করে। এদিকে বনের বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে মরা গজারি গাছ দেখা গেছে। এসব গাছগুলো মরক নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই বনের ভিতরে অনেক গাছ, এটা মাটি মারে নাকি এমনি মরতেছে? এখানে বন বিভাগে অনেক গাফিলতি আছে বিধায় এই গাছগুলো মরতেছে। বন বিভাগ বলছে বনের আগুন অধিকাংশ সময় স্থানীয়রাই নিভিয়ে ফেলে, তাদের জানানোও হয় না। আগুন এক জায়গাতে লাগছিল, আমরা খবর পাই, আমরা যে নিভাইছিলাম। এখানে মাইকিং করবো যেন আমরা বনের ভিতরে যেন এরকম কেউ যেন আগুন না লাগায়। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। প্রচণ্ড তাপদাহ হওয়ার কারণে অনেক সময় প্রাকৃতিকভাবে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু এটা আমরা যাচাই করে দেখছি, বিশেষজ্ঞদের সাথে আমরা পরামর্শ করছি। দেশের অন্যতম বৃহৎ এই বন রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসারও আহ্বান তাদের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি 50 থেকে 60 টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 70 টাকা দরে। বিক্রেতারা বলেন, কিছুদিন ধরেই ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। দেশীয় পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো হচ্ছে। সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকেই ছিল, ফলে ঈদের পর থেকে বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
শনিবার 25 জেলায় বন্ধ থাকবে স্কুল কলেজ। 6 মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, আছে বন্যার ঝুঁকিও। বিদেশি চাপ মোকাবেলা করেই রাষ্ট্র পরিচালনা করছে সরকার, বললেন ওবায়দুল কাদের। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষে ইঞ্জিন ও 9 বগি লাইনচ্যুত। স্টেশন মাস্টার সহ 3 জনকে প্রত্যাহার। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।